আমি সুপর্ণা সরকার, জন্ম রায়গঞ্জ, উত্তর দিনাজপুরে। বাবা মার সবচেয়ে বড় সন্তান। এরপর দুজন ভাই আছে। বাবা রিটায়ার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় ছিলেন, মা হাউসওয়াইফ। নমস্কার, গল্পে কবিতায় সুপর্ণা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের নিবেদনে থাকছে আমার নিজের গল্প। আশা করি ভালো লাগবে। চলুন। আমার ইমিডিয়েট ছোট ভাই একজন রাইস মিলার। তার বউ ও মেয়ে আছে। মেয়ে টেকনো ইন্ডিয়া থেকে বিবিএ পাশ করে এমবিএর চেষ্টা করছে। ছোট ভাই গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে ফাইন আর্টসে মাস্টার্স করে বর্তমানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যানিমেশন ডিপার্টমেন্টে আছে। তারও একটি ছেলে, সে 5-এ পড়ছে, আর তার ওয়াইফ একটি কলেজে পড়ায়। আমার হবি গান, আবৃত্তি, সাহিত্য চর্চা, নাট্যচর্চা, এছাড়াও আছে গার্ডেনিং ইত্যাদি। বর্তমানে আমি একটা স্কুলে আছি। আজ আমি আমার জীবন সম্পর্কে কিছু কথা বলবো। ছোটবেলার স্মৃতি আমার কাছে খুব মধুর। হয়তো আমার জীবনের ছোটবেলার কথাই বেশি আসবে এই গল্পে। এমন কিছু কিছু ঘটনা আছে যা কখনোই ভুলতে পারবো না, যেগুলো না বললেই নয়। অনেক সুখের ছোটবেলা, মখমল সব অনুভূতি, আসবে না ফিরে আর কোনো দিন, হারিয়ে গেছে যে বেলা। আমাদের একান্নবর্তী পরিবার, জেঠুর 5 ছেলে মেয়ে, আর আমরা 3 ভাই বোন, সবাই একসঙ্গেই থাকি। জেঠুর 2 ছেলে আর আমরা 2 ভাই বোন প্রায় সমবয়সী। ছোট থেকেই যা করি 4 জন মিলেই। আমাদের মধ্যে লিডার পদটা তাকেই দেওয়া হয়েছিল যে আমাদের থেকে মাত্র 3 থেকে 4 মাসের বড়। প্রায় প্রতিদিনই কিছু না কিছু নতুন প্ল্যান থাকতো। এই যেমন গাছের থেকে পাখির বাচ্চা পেড়ে আনা, নয়তো ব্যাটারি দিয়ে বিভিন্ন জিনিস বানানো। স্কুলটুকু আর সকাল সন্ধ্যে 2 ঘন্টা করে 4 ঘন্টা পড়ার পর বাকিটুকু এইসব কাজেই ব্যস্ত থাকতাম। কোনোদিন গরুর গাড়ি চেপে জমিতে চলে যাওয়া, বা কোন গাছের কুল টক না মিষ্টি, এসব আমাদের কাজের মধ্যেই থাকতো। হ্যারিকেনের আলোতে 4 জন একসঙ্গেই পড়তে বসতাম। ভোরবেলা উঠে ফুল কুড়োতে যাওয়াও একটা যেন কাজের মধ্যে রাখতাম। টিভি বা মোবাইলের ব্যবহার না থাকায় অনেক বেশি গল্পের বই পড়তাম। ছোট পিসি মাসিক পত্রিকা শুকতারা ও চাঁদ মামা নিয়ে আসতো। পরের দিকে আনন্দমেলাও আসতো বাড়িতে। এছাড়া সেই সময় স্বপন কুমারের ভক্ত ছিলাম সবাই। পেলেই গোগ্রাসে গিলতাম, এমনকি লেপের ভেতর টর্চের আলোতে চুপি চুপি সেগুলো পড়তাম। উৎসবের জাঁকজমক না থাকায় নিজেরাই বিভিন্ন উৎসব বানিয়ে নিতাম। বারান্দায় কাপড় টানিয়ে নাটক করা, বাড়িতে রবীন্দ্র জয়ন্তী, 26শে জানুয়ারি পতাকা উত্তোলন ইত্যাদি। এছাড়া আমাদের একটা বড় উৎসব ছিল ঝুলন পূর্ণিমা। কি করে নতুনভাবে সাজানো হবে এবং পাড়ায় সবার থেকে সেরা হবে, সেই ভাবনা চিন্তা প্রায় সারা বছর ধরেই চলত। এগুলো ছাড়াও ছিল বৃষ্টিতে স্নান করে মাঠের চকচকে জলে সাঁতার কাটা, সন্ধে নামলে ঠাকুমার কাছে ভূতের গল্প শোনা। ভূত পেতনির গল্প শুনে কথা সরত না কারো মুখে। মাথা গুজে পড়ে থাকতাম ঠাকুরমার বুকে। সেই ঠাকুমা কোথায় গেল, পাই না তার দেখা। আর 4 জন সব আলাদা থাকি, সবই একা একা। আরও একটা খেলা ছিল কাগজ কেটে চোর পুলিশ খেলা। সাধারণত বৃষ্টির সন্ধেবেলাতে এটা খেলতাম। এরই মধ্যে মারপিট, ঝগড়া, মনোমালিন্য সবই থাকতো, যদিও তার সময়কাল ছিল অতি অল্প। পাড়ায় বড়দের তত্ত্বাবধানে শিখতে হতো নাচ, গান, তবলা। সেখানে ছিল না কোনো পয়সা কড়ির লেনদেন, ছিল না প্রতিযোগিতা। ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায় প্রত্যেক ছেলেমেয়ে অংশগ্রহণ করত। বিজয়ের পর আমাদের দায়িত্বের মধ্যে ছিল পাড়ায় যত বাড়ি আছে সব বাড়ি গিয়ে বড়দের প্রণাম করে মিষ্টি খাওয়া। আর মিষ্টি বলতেই ছিল বাড়ির তৈরি নাড়ু, মোয়া, নিমকি। আর লক্ষ্মী পুজোর প্রসাদের জন্য তৈরি করতাম ছোট ছোট প্লাস্টিকের ব্যাগ, যার মধ্যে বিভিন্ন নাড়ু কালেকশন করতাম। পরে গুনে দেখতাম কে সবচেয়ে বেশি নাড়ু কালেক্ট করেছে।
মনে পড়ে কালী পুজোর কথা। আগের রাতে উত্তেজনায় ঘুম আসতো না। পরের দিন ভোর হতেই বাড়ির সামনের মাটির রাস্তায় 4টে কলা গাছ পুঁতে ফেলা হতো। গোবর দিয়ে চারিদিক লেপে দেওয়া হতো। আর আমাদের ঠাকুমা পাটকাঠি দিয়ে বুড়ো বুড়ি বানাতেন। সেগুলো সন্ধেবেলায় আগুন ধরিয়ে সেগুলোর ওপর লাফ দেওয়া হতো। নিভে এলে সেগুলো দূরে ছুঁড়ে ফেলা হতো। কিসের জন্য সেটা জানার প্রয়োজন ছিল না। সত্যি বলতে কি, আজও নেই। একবার হলো কি, আমার ভাই একটা জ্বলন্ত কাঠি খড়ের গাদায় ফেলে আগুন ধরিয়ে দিল। আশেপাশে প্রায় সব বাড়ি তখন কাঁচা। পাড়ার সবাই দৌড়ে এলো, বালতি বালতি জল ঢেলে নেবানো হলো। যখন সব শান্ত হলো তখন ছোট ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিকে খোঁজ খোঁজ। অনেক পরে দেখা গেল ভয়ে খাটের নিচে বসে কাঁদছে। তখন কালী পুজোর রাতে টুলি বাল্ব, টুনি বাল্বকে এই নামেই জানতাম, দিয়ে আলোকমালা তৈরি তো দূরের কথা, মোমবাতি দিয়েও কম বাড়িতে সাজাতো। বেশিরভাগ বাড়িতেই কলা গাছ পুঁতে তাতে বাতা গুজে তেলের প্রদীপ জ্বালাতো। আমাদের বাড়িতে তেলের বদলে মেশিনের পোড়া মোবিল ব্যবহার করা হতো। প্রদীপগুলো দপ দপ করে জ্বলতো। পোড়া মোবিলের তেলে গোটা জায়গাটা কালো হয়ে যেত। আমরা 4জন নারকেল মালায় মোম বসিয়ে টর্চ বানাতাম। সেগুলো জ্বালিয়ে কালী পুজোর রাতে কোন বাড়ি কেমন আলোকমালায় সাজিয়েছে তা দেখে বেড়াতাম। মনে পড়ে দুর্গা প্রতিমা গড়া দেখতে যাওয়া। প্রায় দিনই একবার যেতাম। আর যেদিন ঘাম তেল অর্থাৎ গর্জন তেল দেওয়া হতো প্রতিমার গায়ে, সেদিন আমাদের দুর্গাপুজোর প্রতীক্ষার অবসান হতো। মনে পড়ে নতুন জুতোয় ফোসকা পরে হাঁটতে কষ্ট পাওয়া। এগুলো ফি বছরই চলতো। ছেলেবেলায় পুজো মানেই নতুন জামার গন্ধ, পড়াশুনোর নেইকোবালায় স্কুলও বন্ধ। নতুন জুতোয় ফোসকা পায়ে তবুও ঘোরা চাই, সোনালি সেই দিনগুলোতে আবার যেতে চাই। এছাড়াও ছিল রান্নাবাটি খেলা। ইট দিয়ে সীমানা ঠিক করা হতো কার বাড়ি কতটা। তারপর বালির ভাত, পাতার মাছ, বিভিন্ন বাতিল কৌটোর ঢাকনা আর নারকেল মালা ছিল খেলার উপকরণ। তবুও কত নিষ্ঠা ভরে রান্নাবাড়ি। ছোটবেলা মানেই রান্নাবাটি, লুকিয়ে পড়া মায়ের শাড়ি। ছোটবেলা মানে হাজারো বন্ধু, এই ভাব আবার এই আড়ি। আমার বড় পিসি ছিলেন খুব ঠাকুর ভক্ত। নিজে ছিলেন ডাক্তার, তবুও ঠাকুরের উপর খুব বিশ্বাস ছিল। একদিন ঘুম থেকে উঠে বাবা ও জেঠুকে বললেন রাতে উনি স্বপ্নাদেশ পেয়েছেন যে তুলসী মঞ্চের সামনে মাটির নিচে একটি সোনা ভরা কলসি আছে। প্রথমে কেউ আমল দিল না, কিন্তু পিসি এমনভাবে বলতে লাগলেন বাবা বাধ্য হলেন জায়গাটা ঘুরে দেখতে। প্রায় এক মানুষ খোঁড়া হলো, কিন্তু কোথায় কি। এরপর পিসি সত্যিই খুব দমে গিয়েছিলেন। সেই সোনালি দিনগুলোর কথা আজ ভীষণ ভীষণ মনে পড়ে। মাথার ওপর অনেক গার্জেন ছিল। প্রতি মুহূর্তে তাদের ভালোবাসা যেমন পেয়েছি, তেমনি দোষ করলে শাস্তিও পেতে হতো। ভাবতাম কবে তাদের মতো বড় হব। আজ বুঝি ছোটবেলা যেন কানে কানে আর চুপিসারে এসে বলে, বড় হতে চেয়েছিলিস না, মিটেছে স্বাদ, তবে দেখ এখন কেমন লাগে। একটা ঘটনা মনে আছে। সারা বিকেল খেলে সন্ধেবেলা 4জনে পড়তে বসেছি। লণ্ঠনের আলোয় চলছে বড়দের ফাঁকি দিয়ে পড়ার নামে খেলা। একটু পরেই সবারই চোখ ঠুলো ঠুলো। ভাই একটা বেঞ্চিতে টান টান হয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ সর্দি সাপ সাপ বলে চিৎকার করতে লাগলো। কি ব্যাপার দেখতে বড়রা দৌড়ে এলো। আমরাও জেগে গেছি। বারান্দা কোণে একটা মোটা সাপ ফনা তুলে হিসির শব্দ করছে, এবং সেটা টিনের চালা থেকে ছিটকে পড়ে ভাইয়ের 2 পায়ের মধ্যে। সর্দি লাঠি দিয়ে সেটাকে ছুঁড়ে ফেলেই চিৎকার করে। এরকম আরও একটি ঘটনা পড়ে। লিডার দাদার প্ল্যান মাফিক আমরা একবার ঘোর বর্ষাকালে চললাম গ্রামের পাশ দিয়ে চলা খালে মাছ ধরতে। সারা বছর খালটা শুকনো থাকলেও বর্ষার জলে ভরে যেত। বাড়িতে লুকিয়ে কাদা কাদা ছোট ছোট পায়ে গামছাকে জাল বানিয়ে চ্যাং মাছ ধরার যে আনন্দ, তা কেবল মাত্র 5-6 বছরের শিশুরাই হয়তো বুঝবে। ছেলের হাতে গামছা ফাঁদ, চ্যাং পড়েছে ফাঁদে, ধুম তানা নানা ধুম তানা না, তাদিং তাদিং তাদে। ঘণ্টা খানিকের চেষ্টায় 2টো পুঁটি মাছের ছানা আর একটু গুগলি পেয়েছিলাম।
গোটা গায়ে কাদা জল, চোখ লাল, আর মুখে বিশ্বজয়ের আনন্দ। হঠাৎ বাবার ডাক, সব ফেলে পড়ি কি মরি চুট। বাড়িতে হুলস্থুল, বাবার, মার, ঠাকুমার কান্না, রাতে 4 জনেরই অল্প বিস্তর জ্বর। আজ আধ বুড়ি বয়সে চালসে পড়া চোখে সেই স্বপ্নই আবার দেখি। আমার মেয়েবেলার সেই জ্বরটা আবার আসুক, আমার গরম শ্বাস প্রশ্বাসে পুড়ে যাক মায়ের বুক। বিছানার পাশে এসে দাঁড়াক ভালোবাসার এক পৃথিবী, যাদের আমি আলিঙ্গন করতে চাই, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে তাদের সঙ্গে বাঁচতে চাই। ফিরে পেতে চাই ছোটবেলাকার সেই সব মাধুর্যে ভরা বর্ণময় দিনগুলোকে। আনন্দ হুল্লোড়ের মধ্যে কখন যে ছোটবেলা পার করে ঢুকে পড়েছি যৌবনের গলি পেরিয়ে বার্ধক্যের সীমান্তে, বুঝতেই পারিনি। যখন বুঝলাম, পেছন ফিরে তাকিয়ে দেখি রঙিন দিনগুলো সব হারিয়ে গেছে মহাকালের গভীরে। তারপর সারা জীবন কাটে নানা রকম দুশ্চিন্তায়, ছেলেবেলার স্মৃতিচারণায়। আরো আরো অনেক অনেক স্মৃতি আছে, ভুলি কেমন করে ছোটবেলার দিনগুলো, তাই ভীষণ মনে পড়ে। সেই দিনগুলো ছিল এমন এক সময় যখন পৃথিবীটা ছোট ছিল, কিন্তু আনন্দটা ছিল বিশাল। ছোটবেলায় কি হতে চাইতাম, এই প্রশ্নের উত্তর আজও একটু রূপকথার মতো শোনায়। কেউ যেমন ডাক্তার হতে চায়, কেউ শিক্ষক। আমি চাইতাম পরীর দেশের একটা পাখি হতে। হয়তো উড়তে চাওয়ার সেই ইচ্ছেটাই আজও বেঁচে আছে, শুধু ডানা বদলে গেছে। স্বপ্নটা এখন আমার শব্দে, কণ্ঠে, গল্পে রূপ নিয়েছে। শৈশবটা আমার কাছে ছিল নিস্তব্ধতার এক প্রাণবন্ত এক দুনিয়া, যেখানে প্রতিদিন নতুন কিছু শেখা, খেলার মধ্যে গল্প, গল্পের মধ্যে জীবন। আর সেই জীবন থেকেই ধীরে ধীরে আমি তৈরি হয়েছি আজকের সুপর্ণা। প্রাইমারি স্কুলের পড়া শেষ হতেই আমার জীবনে এলো এক নতুন অধ্যায়। সেই সময় জন্ম হলো আমার ছোট ভাইয়ের। বাড়িতে তখন সবার মনোযোগ সেই নতুন অতিথিকে ঘিরেই। আমার বড় জেঠুর ছেলে, মানে আমার দাদা, তখনই উদ্যোগ নিল আমাকে ভর্তি করানোর। শহরের স্কুলে ভর্তি হওয়ার স্বপ্ন ছিল আমার, কিন্তু নিয়ে যাওয়ার কেউ ছিল না। তাই গ্রামেরই এক স্কুলে, যেটা আমার ছোট পিসির তৈরি, সেখানেই ভর্তি হয়ে গেলাম। সেই সময়টা আমি কখনো ভুলতে পারবো না। মনে হতো শহরের স্কুলে পড়লে হয়তো জীবনটা অন্যরকম হতো, কিন্তু এখন বুঝি জীবনের প্রতিটা বাঁকই কিছু শেখায়। আমাদের পরিবারে পড়াশোনা নিয়ে তেমন কারো মাথা ব্যথা ছিল না। শুধু একজন শিক্ষক ছিলেন, যিনি আমাদের পুরো ভাই বোনদের একসঙ্গে পড়াতেন। তিনি ছিলেন যেন একমাত্র মানুষ, যিনি আমাদের শিক্ষা জীবনের দরজা খুলে দিয়েছিলেন। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম কিনা জানি না, তবে ক্লাসের প্রথম 5 জনের মধ্যে আমার নাম থাকতো নিয়মিত। কিন্তু কেউ কখনোই এসে বলেনি তুমি বড় হয়ে এটা হতে পারো বা ওটা করো। দিশাহীন, মোটামুটি এক ভালো ছাত্রী যেন ভেসে যাচ্ছি সময়ের স্রোতে। পাড়ার এক স্কুলে যেতাম নিয়মিত, সেখানে রেওয়াজ হতো, মেয়েদের গান শেখানো হতো যত্ন করে। আমি খুব ভালো গাইতাম এমন না, কিন্তু গানটা ছিল আমার একটা আশ্রয়। ওই সুরের ভেতরেই লুকিয়ে ছিল আমার স্বপ্ন দেখা, নিজের সাথে কথা বলা। মাধ্যমিক পরীক্ষা দিলাম, ফল খারাপ হয়নি, মোটামুটি ভালো রেজাল্টই ছিল। তারপর 11 ক্লাসে ভর্তি হলাম একটু দূরের স্কুলে। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন স্বাধীনতা। এরপর এলো কলেজ জীবন, একটা অন্যরকম মুক্তির সময়, আবার একরকম অলসতাও। অনেক সময়ই অনার্সে ক্লাসের পর ফাঁকি দিতাম। আমাদের আড্ডার জায়গা ছিল বাপিদার চায়ের দোকান। সেখানে চায়ের কাপের ভেতর মিশে থাকতো স্বপ্ন, হাসি, আর কিছু অপ্রকাশিত প্রশ্ন, এরপর কি? সেই সময়টার দিকে তাকালে মনে হয় আমার শেখাটা বইয়ের পাতা থেকে নয়, জীবনের কাজ থেকে ছিল বেশি। কখনো ক্লাসরুমে, কখনো চায়ের দোকানের বেঞ্চে বসে আমি ধীরে ধীরে বুঝতে শুরু করেছিলাম, জীবন মানে শুধু ভালো রেজাল্ট নয়, নিজেকে বোঝা, নিজের পথে হাঁটা, সেটাও এক শিক্ষা। কলেজ পাশ করার পর আমি কলকাতায় চলে যাই বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে। প্রথমে মাসির বাড়িতে কিছুদিন ছিলাম, তারপর শুরু হয় আমার হস্টেল জীবন।
হস্টেলে গিয়ে আবার নানান সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়ি। গান, আবৃত্তি, নাটক সবকিছুতেই একটু একটু করে অংশ নিতে ভালো লাগতো। সরকারি চাকরির কয়েকটি পরীক্ষায় লিখিত অংশে পাশ করলেও ভাইভাতে বারবার ব্যর্থ হতে হয়, কারণ একটাই, বাবা ঘুষ দেবেন না। তাই যারা অর্থের বিনিময়ে চাকরি পাচ্ছিলেন তাদের পাশে আমি দাঁড়াতে পারিনি, তবু হাল ছাড়িনি। এরই মধ্যে এক ছেলের সঙ্গে আমার পরিচয় হয়। প্রথমে খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু তার অদম্য জেদের কাছে শেষমেশ আমি হার মানি। ভাবিনি এই সম্পর্কই আমার জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হবে। 1 বছর সংসার করেছি, কিন্তু তাতে ঝড় ছিল আগুনের মতো। এই সময় আমার জীবনের সবচেয়ে বড় আঘাত আসে। আমার বড়দা হঠাৎ একদিন অজ্ঞাত কারণে আত্মহত্যা করে। আমাদের পরিবারের ভিত যেন কেঁপে ওঠে। সেই দিনগুলোর কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। এরপর আমার মেয়ের জন্ম হয়, কিন্তু সংসার টেকেনি। নানা অপমান আর মানসিক যন্ত্রণায় একসময় আমি ভেঙে পড়ি। অবশেষে বাবা আমাকে আর আমার মেয়েকে নিজের কাছে নিয়ে আসেন। কিছুদিন পর স্কুলে চাকরি পাই। জীবন আবার ধীরে ধীরে নতুন ছন্দে ফিরে আসে। কিন্তু এর মধ্যেই আরো কিছু দুঃখ এসে ভর করে। ঠাকুমার মৃত্যু, আর তারপর আমার ডিভোর্স। জীবনের পথ তখন কাটার মতো কঠিন, কিন্তু আমি হাল ছাড়িনি। আমার বাবা আমার জীবনের প্রকৃত আইডল। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে তিনি ছিলেন পাহাড়ের মতো দৃঢ়। আমি যখন ভেঙে পড়েছি তখন তিনিই আমাকে নিজের বুকের ভেতর জায়গা দিয়েছেন। মেয়েকে কোলে নিয়ে আমি ফিরে এসেছিলাম এক ভাঙা জীবনের ধ্বংসস্তূপ থেকে, আর বাবা শক্ত হাতে সেই ভাঙা ঘরটাকে আবার গুছিয়ে তুলছিলেন। তিনি শুধু আমাদের সংসারটাকে টিকিয়ে রাখেননি, আমার মেয়েকেও নিজের মেয়ের মতো মানুষ করেছেন। তার ইচ্ছে ছিল নাতনিকে ভালো স্কুলে পড়াতে, তাই মেয়েকে সিবিএসই বোর্ডে ভর্তি করানো হলো। পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আঁকা শেখানোর ক্লাসও শুরু হলো। আমার মেয়ের হাসিতে আমার বাবার মুখের শান্তি, এটাই ছিল আমার জীবনের প্রকৃত নতুন এক আলো। ধীরে ধীরে মনে হচ্ছিল সব হারিয়েও যেন কিছুটা করে ফিরে পাচ্ছি নিজের জীবনটাকে। মেয়ের ভবিষ্যৎ নিয়ে তখন আমি খুব চিন্তিত ছিলাম। চাইছিলাম ও যেন ভালো পরিবেশে, ভালো গাইডেন্সে বড় হয়। তাই অনেক ভেবে, অনেকের পরামর্শে ওকে ভাইজ্যাকের একটি বোর্ডিং স্কুলে ভর্তি করে দিলাম। ভেবেছিলাম ওখানে থেকে ও আরো ভালো ফল করবে, নিজের মতন গড়ে উঠবে। কিন্তু পরে বুঝলাম এটা ছিল আমার জীবনের আরো একটা বড় ভুল। মেয়েটা থাকতে চাইতো না, কিন্তু আমি জোর করে ওকে সেখানে রাখতাম। প্রতিদিন ফোনে কান্না শুনতাম, অথচ নিজের মনকে বুঝিয়ে বলতাম, না, ওর ভালোর জন্যই এটা করছি। সময় গড়িয়ে গেল, ও বোর্ডিং লাইফ শেষ করলো। তারপর উচ্চ মাধ্যমিকে মোটামুটি ফল করলো। কিন্তু আমি জানতাম সেই দূরত্ব, সেই একাকিত্ব ওর ভেতরে একটা অজানা চাপ তৈরি করে দিয়েছে। বোর্ডিং থেকে ফেরার পর আমি ওকে আটকাইনি। বুঝে গিয়েছিলাম ভালোবাসা মানে বেঁধে রাখা নয়, ওর নিজের মতো উড়ে যাওয়ার সুযোগ দেওয়াই সত্যিকারের ভালোবাসা। ও WBJEতে ভালো ফল করেছিল, কিন্তু নিজের পছন্দ ছিল হসপিটালিটি ম্যানেজমেন্ট। আমি কিছু বলিনি, হয়তো এই প্রথমবার ওর ইচ্ছে ওপর আমি বিচার করিনি। মনে হয়েছিল ছোটবেলায় যেভাবে আমার ইচ্ছে অনিচ্ছে কেউ জিজ্ঞেস করেনি, ও যেন সেটা না পায়। হায়দ্রাবাদের এক কলেজে ভর্তি হলো। নতুন শহর, নতুন জীবন। ধীরে ধীরে ও নিজের জায়গা তৈরি করলো, আত্মবিশ্বাস বাড়ালো। আর আজ আমার মেয়ে কানাডায় পড়াশোনা করছে, বিদেশের মাটিতে দাঁড়িয়ে নিজের স্বপ্নগুলোকে গড়ে তুলছে। আমি দূর থেকে ওর হাসি দেখি আর মনে হয় জীবনের সব কষ্ট, সব হারানো মুহূর্তের পুরস্কার যেন এই এক দৃশ্যেই মিলে গেছে। 2023 নাগাদ হঠাৎ ইচ্ছে হলো একটা ইউটিউব চ্যানেল খুলবো। ছোটবেলা থেকেই কবিতা ভালোবাসতাম, তাই আবৃত্তি করে কিছু ভিডিও পোস্ট করা শুরু করলাম। প্রথমে অল্প কিছু সাবস্ক্রাইবার ছিল, তবুও মন ভরে যেত। কিন্তু মাঝপথে কোথায় যেন সেই উদ্যমটা হারিয়ে ফেলেছিলাম। তারপর আবার 1 বছর আগে নতুন করে শুরু হলো আমার পথ চলা। আমি তৈরি করলাম আরেকটি এডুকেশনাল চ্যানেল, উইথ SS ম্যাম। এই চ্যানেলটা যেন আমার জীবনের নতুন প্রাণ এনে দিল। পড়ানো, শেখানো, ভিডিও বানানো, সব মিলিয়ে আবার নতুন করে নিজেকে শুরু করলাম চিনতে। পাশাপাশি পুরনো ভালোবাসা, গল্পে, কবিতায় সুপর্ণা চ্যানেলেও আবার কাজ শুরু করি।
আবৃত্তি গল্প, নিজের কণ্ঠে বলা শব্দ, সবকিছুই যেন আমাকে আবার জীবনের অর্থ খুঁজে দেয়। একসময় একটা মান্থলি ম্যাগাজিন তৈরির কাজও শুরু করেছিলাম। মন থেকে ভরপুর চেষ্টা করেছিলাম, কিন্তু অন্যের ভুল বা অবহেলায় সেটা নষ্ট হয়ে গেল। খারাপ লেগেছিল, কষ্টও পেয়েছিলাম, তবু কাউকে দোষ দিতে পারিনি। আজ মনে হয় জীবনে যত কষ্ট পেয়েছি হয়তো সেগুলো আমার প্রাপ্য ছিল না। তবু আমি বিশ্বাস করি, ভগবানের ওপর বিশ্বাসের চাইতে নিজের কর্মের ওপর বিশ্বাসই বড়। জীবনের প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে, আর আমি সেটাই খুঁজে নিতে শিখেছি। আজ অনেকটা পথ পেরিয়ে এসেছি। মেয়েকে শুধু একটা ভালো জায়গায় দেখতে চাই, যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে। ওর হাসিটা যেন সব কষ্টের ঔষধ হয়ে থাকে। বাকি জীবনটা ভালো মন্দ মিশিয়েই কেটে যাবে, আর আমি থাকবো আমার গল্প, আমার কবিতা, আমার কণ্ঠ আর আমার বিশ্বাস নিয়ে। এই হলো আমার জীবনের গল্প। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। ভালো থাকবেন।